সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব চরম শত্রুই আজ পরম মিত্র। বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা, কে ফেরাচ্ছেন নেত্রীকে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ক্ষমতা গ্রহণের 2 মাসের মাথায় ৭৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব অন্ধকার নেত্রকোনায় হারিকেন হাতি যুবলীগের আলোর মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকট, ন্যায় বিচার কি কেবলই কালক্ষেপণ? সাবেক প্রধান বিচারপতির 280 দিনের বন্দি জীবন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিনা বিচারে 600 দিন কারাগারে 4 বিশিষ্ট সাংবাদিক। মুক্তির দাবিতে চিঠি সিপিজের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফের সক্রিয় ইউনূস, আমলে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সংসদে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চেয়ে তারিককে অস্বস্তিতে ফিরলেন বিএনপির সাবেক নেত্রী রুমি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্র রাজনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শত্রুর ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানি স্পিকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব তেলের দাম নিয়ে ট্রাম্পকে উপহাস করলেন গালিবাফ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অনেক দিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দল অংশ নিতে পারেনি, তাই কর্মীদের মনোবল তলানিতে চলে গিয়েছে। তারা যাতে মানসিক দিক দিয়ে পুরোপুরি ভেঙে না পড়েন, তার জন্য কোনো না কোনো সময় নেত্রীকে কিছু না কিছু বলতে শোনা গিয়েছে। কিন্তু বছরের পর বছর বিদেশে থাকলে দেশের সঙ্গে যে সম্পর্ক যেমন ক্ষীণ হয়ে আসে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঝারি এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সম্পর্কে প্রভাব পড়ে। এভাবে বেশি দিন চলা যাবে না, সেটা বুঝতে পেরেছেন নেত্রী। তাই এবার দেশে ফেরার জন্য পাকাপাকি মনস্থির করে ফেলেছেন। এখন প্রশ্ন হল, কিভাবে তিনি ফিরবেন, তাকে কে ফেরাবে? হাসিনা নিজেও জানিয়ে দেন, আওয়ামী লীগ পলায়নবৃত্তির রাজনীতি করে না, আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটে না। এটা যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ ইতিহাস। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কম চেষ্টা হয়নি। কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ঠিক তার উল্টো। যেই বা যারা দলটিকে মুছে ফেলার চেষ্টা করেছে, তারা রাজনীতি থেকে মুছে গিয়েছেন সেই সব কুচক্রীরা। রাজনীতি আর দাবার চাল যে হুবহু মিলে যেতে পারে, তার সাক্ষী রইল বিশ্ব। যে তথ্য শুনলে অনেকে বিস্মিত হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে কাজ করছে জামায়াত ইসলামী। এই তথ্য শুধু বিস্ফোরক নয়, এই তথ্য বিশ্বাস করা খুব মুশকিল। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার, রাজনীতিতে চিরকালের শত্রু বলে যেমন কিছু হয় না, চিরকালের মিত্র বলেও হয় না। কখনো কখনো শত্রু আমার মিত্র ফর্মুলাও কাজ করে। এখানে ঠিক সেটাই হয়েছে। বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, জামায়াত বিরোধী দল, জামায়াত শাসক দলের রাজনৈতিক শত্রু, আবার আওয়ামী লীগেরও রাজনৈতিক শত্রু। তারা এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের উল্লেখ করতে হয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে কাকে প্রশ্ন করা হলো, তিনি বলেন, দলটির ওপর যেমন নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তবে খেলা এবার ঘুরে গিয়েছে। যে দলটি আওয়ামী লীগকে কোনোভাবেই সহ্য করতে পারে না, সেই জামায়াত এখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়ালে থেকে ঘুঁটি সাজাচ্ছে। সূত্রের খবর, তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে দাবা খেলার একটি বিশেষ চালের কথা উল্লেখ করতে হয়। রাজাকে বাঁচাতে অনেক সময় ঘুঁটি অদলবদল করতে হয়। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং বড় কোনো শক্তির চাপ সামাল দিতে জামায়াত এই মাস্টার প্ল্যান নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে গভীর রাতে শেখ হাসিনা ভারত থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে গিয়েছেন। এটা কি শুধুই গুঞ্জন, নাকি বাস্তবেই সেটা ঘটেছে? গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে, নিশ্ছিদ্র পাহারায় কয়েকটি কালো কাঁচ ঘেরা গাভীতে করে শেখ হাসিনাকে তার পৈতৃক ভিটায় নিয়ে আসা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের মনে তৈরি হয় তীব্র কৌতূহল এবং বিভ্রান্তি। প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে, হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন, নাকি তার প্রত্যাবর্তন নিয়ে রঙিন গল্প তৈরি করা হচ্ছে? সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, গত 2 মাসে সরকার প্রায় ৭৩,০০০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কিন্তু কোন খাতে এই টাকা ব্যয় হবে সে ব্যাপারে কোনো পরিষ্কার ব্যাখ্যা তিনি দেননি। দেশে চলমান মহামারী, জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। তথ্য উপদেষ্টা শুধু আশ্বস্ত করেই দায়িত্ব শেষ করেছেন, কিন্তু জনগণের টাকা কোথায় ব্যয় হবে, কী প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সে ব্যাপারে জানার অধিকার জনগণের আছে। রাষ্ট্রের ব্যয় মূলত আসে রাজস্ব আয় থেকে, কিন্তু ইউনূসের আমল থেকে দেশের রাজস্ব আহরণের মাত্রা তলানিতে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের ঘাটতি ৯৬,০০০ কোটি টাকা, যা বাংলাদেশে রেকর্ড। এই ঘাটতি পূরণ করতেই দেদারসে ঋণ নিচ্ছে বিএনপি সরকার। এতে করে বাড়ছে মুদ্রাস্ফীতি, বাড়ছে সরকারি ঋণের বোঝা, ব্যাংকে দেখা যাচ্ছে তারল্য সংকট। এই বিরাট রাজস্ব ঘাটতির মূল কারণ হল অবৈধ ইউনূস সরকারের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা এবং ব্যবসা বাণিজ্য ধ্বংস করা। আমদানি শুল্ক আদায়েই ঘাটতি আছে ২২,০০০ কোটি টাকা, যার মূলে আছে ২০২৪-এর অগস্টের পর থেকে দেশে আমদানি কমানোর নীতি। জ্বালানি সংকটও এই ঘাটতির পেছনে একটি কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অথচ জ্বালানি তেলের জন্য দেশজুড়ে হাহাকার যে সরকারের তথ্য উপদেষ্টা অযাচিত ভীতি বলে উল্লেখ করে তিনি জানান, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে। এর আগে জ্বালানি প্রতিমন্ত্রীও বলেছেন তেলের রেকর্ড মজুদ আছে। অথচ ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি তারা বন্ধ করতে পারছেন না, পেট্রোল পাম্পগুলোতে তেলের যথেষ্ট সরবরাহ নিশ্চিত করতে পারছেন না। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে সরকার নিজেই চায় না জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হোক, দেশের অর্থনীতিতে গতি ফিরে আসুক। তারা চান বাংলাদেশের পরনির্ভরশীলতা বৃদ্ধি পাক। বিএনপি সরকার মূলত ইউনূস সরকারের অসৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ করছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনের নামে প্রহসনমূলক আসন ভাগাভাগি করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বিএনপি, জামাত, ইউনূস, এনসিপি। দেশব্যাপী তীব্র বিদ্যুৎ সংকট, গ্যাস ও তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জনজীবনে নাভিশ্বাস ওঠার প্রতিবাদে নেত্রকোনায় এক অভিনব ও সাহসী প্রতিবাদী কর্মসূচি পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে জেলা সদরের কায়লাটি সড়কে হারিকেন হাতে নিয়ে তাদের এই ঝটিকা মিছিল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা যুবলীগের এই সময়োপযোগী প্রতিবাদকে সাধুবাদ জানিয়ে বলছেন, যখন সরকারের অব্যবস্থাপনায় পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত, তখন এই হারিকেন মিছিল মূলত একটি প্রতীকী প্রতিবাদ, যা বর্তমান প্রশাসনের চরম ব্যর্থতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ২০-২৫ জন নিবেদিত প্রাণ নেতাকর্মী রাতের আধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বালিয়ে রাজপথে নেমে এসেছেন। অংশগ্রহণকারীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। তাদের কণ্ঠে ছিল জনদুর্ভোগের করুণ চিত্র। তেল, গ্যাস, বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই, এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বিশেষজ্ঞরা বলছেন, হারিকেন হাতে নিয়ে মিছিলে নামা বর্তমান সরকারের জ্বালানি নীতির দেউলিয়াত্ম প্রকাশ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, যেভাবে ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং তেলের দাম বাড়ছে, তাতে হারিকেনই এখন আমাদের একমাত্র ভরসা। যুবলীগ এই বাস্তবতাকেই তুলে ধরেছে। এই ঝটিকা মিছিলের ভিডিও যুবলীগের ভেরিফাইড পেজে শেয়ার হওয়ার পর থেকেই সাধারণ মানুষ একে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। নেটিজেনরা বলছেন, সরকার যখন উন্নয়নের বুলি আওড়াচ্ছে, তখন মাঠ পর্যায়ে মানুষের হাহাকার আর সহ্য করা যাচ্ছে না। যুবলীগের এই মিছিল প্রমাণ করে যে সাধারণ মানুষের কষ্টের কথা বলার জন্য রাজপথ এখনও জাগ্রত। স্থানীয় এক কৃষক জানান, হঠাৎ করে হারিকেন হাতে মিছিল দেখে আমরা অবাক হয়েছিলাম, কিন্তু তাদের স্লোগান শুনে মনে হয়েছে, হ্যাঁ, আমাদের মনের কথাই তারা বলছে। বিদ্যুৎ, গ্যাস ছাড়া আমাদের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তীব্র লোডশেডিং আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সরকারের প্রতি জনগণের আস্থা যখন তলানিতে, তখন এই ধরনের প্রতিবাদ প্রশাসনকে বেশ চাপে ফেলেছে। নেত্রকোনা পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে। তবে সচেতন মহলের প্রশ্ন, শান্তিপূর্ণভাবে হারিকেন হাতে প্রতিবাদ জানানো কি অপরাধ? কেন জনগণের মৌলিক সমস্যার কথা বললেই পুলিশি তদন্তের মুখে পড়তে হয়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেত্রকোনার এই হারিকেন
উইকেন্ড মিছিল দেশব্যাপী সরকার বিরোধী ক্ষোভের একটি স্ফুলিঙ্গ মাত্র। জ্বালানি সংকটের সমাধান না করে দমনপীড়ন চালিয়ে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা হিতে বিপরীত হতে পারে। রাজধানীর কোনো এক নির্জন কক্ষ কিংবা হাসপাতালের প্রিজন সেলে যখন ৮১ বছর বয়সী একজন বৃদ্ধ একাকী সময় কাটান, তখন তার মাথার ওপর ঝুলে থাকা কয়েক দশকের আইনি কেরিয়ার বা একসময়ের সর্বোচ্চ আদালতের সেই দাপুটে আসনটি খুব একটা কাজে আসে না। তার সামনে তখন কেবল দীর্ঘ নিঃসঙ্গতা আর ২৮০ দিনের একটি ক্যালেন্ডার, যেখানে প্রতিটি দিনই এক একটি অমীমাংসিত প্রশ্ন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের এই দীর্ঘ কারাবাস আজ কেবল একজন ব্যক্তির আইনি লড়াই নয়, এটি মূলত বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির এক করুণ আখ্যান হয়ে দাঁড়িয়েছে। কল্পনা করুন, একটি মামলার দরজা খুলতেই অন্য একটি তালা আপনার সামনে এসে হাজির হচ্ছে। একেই আইনজ্ঞরা বলছেন চেইন অ্যারেস্ট। যখন আদালত থেকে জামিন পাওয়ার আনন্দটুকুও কারাফটকের বাইরে পৌঁছনোর আগেই নতুন আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এসে থামিয়ে দেয়, তখন সেই প্রক্রিয়াটিকে কেবল আইন বলা কঠিন হয়ে পড়ে। ৮১ বছর বয়সী এই প্রবীণ মানুষটি হৃদরোগ আর ডায়াবেটিসের মতো জটিলতায় ভুগছেন, অথচ ফৌজিদারি কার্যবিধির ৪৯৭ ধারায়, যেখানে বয়স ও স্বাস্থ্যের কারণে জামিন পাওয়ার স্পষ্ট সুযোগ রয়েছে, সেখানে তিনি আজ ২৮০ দিন ধরে নিছক অভিযোগের ভারে বন্দী। বিচার শুরু হওয়ার আগেই যখন কাউকে ৯ মাস জেলে কাটাতে হয়, তখন সেই বন্দিত্ব কি কোনো বিচারিক প্রক্রিয়া, নাকি এটি এক ধরনের বিচারপূর্ব শাস্তি? খায়রুল হকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মূলে রয়েছে তার দেওয়া কিছু বিতর্কিত রায়, কিন্তু প্রশ্ন ওঠে অন্য জায়গায়। একজন বিচারপতি তার বিচারিক আসনে বসে যে সিদ্ধান্ত দেন, তার জন্য কি পরবর্তীতে তাকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে? যদি বিচারিক সিদ্ধান্তের জন্য হাতকড়া পড়তে হয়, তবে আগামী দিনে কোনো বিচারক কি পারবেন সম্পূর্ণ নির্ভীক হয়ে রায় দিতে? এটি কেবল খায়রুল হকের অধিকার নয়, বরং রাষ্ট্রের বিচারিক স্বাধীনতার একটি বড় পরীক্ষা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারপতিদের যে সুরক্ষা কবচ দেওয়া হয়, তা যদি খসে পড়ে, তবে গোটা বিচার ব্যবস্থার মেরুদণ্ডই দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। ন্যায় বিচারের মূল কথা হল, বিচার হতে হবে দৃশ্যমান। একজন ব্যক্তি যিনি একসময় দেশের আইনকে নেতৃত্ব দিয়েছেন, তার যদি আজ এমন অনিশ্চিত দশায় দিন কাটাতে হয়, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটা অমূলক নয়। ছা পোষা সাধারণ নাগরিক তখন ভাবতে বাধ্য হন, রাষ্ট্রের সর্বোচ্চ পদের মানুষেরই যদি এই দশা হয়, তবে আমাদের সুরক্ষা কোথায়? রাজনীতি আর আইন যখন মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে যায়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানবাধিকার। আইনের শাসন মানে কেবল মুখে বুলি আওড়ানো নয়, বরং অসুস্থ ও বয়োজ্যেষ্ঠদের প্রতি ন্যূনতম মানবিকতা দেখানো এবং দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করা। ২৮০ দিনের এই কারাবাস কেবল একটি সংখ্যা নয়, এটি একটি নীরব চিৎকার। এটি মনে করিয়ে দেয় যে ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া। খায়রুল হক অপরাধী কি নির্দোষ, তা আদালত ঠিক করবে, কিন্তু বিচার শুরুর আগেই একজন প্রবীণ মানুষকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। শৃঙ্খল ভাঙার দায়িত্ব আজ আইনেরই, কারণ আইন যদি কেবল আটকানোর হাতিয়ার হয়, তবে মুক্তির পথ খুঁজবে কে? বিনা বিচারে ৬০০ দিন পার। সিপিজের চিঠিতে বলা হয়েছে, বিনা বিচারে ১৮ মাসের ওপর কারাগারে বন্দি জীবন যাপন করছেন ৪ জন সাংবাদিক। তাদের বিরুদ্ধে আদালতে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। ৬০০ দিন পার হলেও পুলিশ কোনো চার্জশিট দাখিল করতে ব্যর্থ হয়েছে। ৪ জন সাংবাদিকই নানা রকম গুরুতর অসুখের রোগী, তাদের যথাযথ চিকিৎসা সম্ভব হতেছে না। গণ অভ্যুত্থানের পরে সাংবাদিকদের ওপর আক্রমণ। বাংলাদেশে হাসিনা সরকার উৎখাতের পরে মূলত জামায়াতে ইসলামী এবং তাদের ছায়া সংগঠন এনসিপির নেতৃত্বে সাংবাদিকদের ওপরে আক্রমণ নেমে এসেছিল। এই ৪ সাংবাদিককে গ্রেফতার ছাড়াও কয়েকশো সাংবাদিককে নানা ভুয়ো খুনের মামলায় আসামি করা হয়। বহু সাংবাদিকের সরকারি পরিচয়পত্র খারিজ করা হয়। অনুসারী সাংবাদিকদের দিয়ে জাতীয় প্রেস ক্লাব দখল করে প্রায় ১৫০ সাংবাদিকের সদস্যপদ বাতিল করা হয়। গুরুতর অসুস্থ বন্দী সাংবাদিকরা। এই ৪ সাংবাদিকের মধ্যে শাকিল ও রূপা স্বামী স্ত্রী।
দুজনেই ৭১ টেলিভিশনের সংবাদ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত ছিলেন। মোজাম্মেল হক বাবু ছিলেন ৭১ টেলিভিশনের সিইও, আর শ্যামল দত্ত ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং ঢাকার জাতীয় প্রেস ক্লাবের ক্ষমতাচ্যুত সাধারণ সম্পাদক। এছাড়াও শাহরিয়ার কবিরের মতো লেখক ও তথ্যচিত্র নির্মাতা, আসাদুজ্জামান নূরের মতো জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও অর্থনীতিবিদ আবুল বারাকাতকে ভুয়ো মামলায় জেলে ভরে রাখা হয়েছে। এদের প্রত্যেকেই ভীষণভাবে অসুস্থ। এদের সকলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রধান অভিযোগ তারা আগের সরকারের ঘনিষ্ঠ ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার ২৮ এপ্রিল রাত ৮টার দিকে নিউ মার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহনওয়াজ হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে টিটনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় শীর্ষ ২৩ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। এতে অপরাধীদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছিল। এরপর একই সরকারের আমলে ২০০৪ সালে যাত্রা শুরু করা পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাবের তৎপরতায় অনেকেই গ্রেপ্তার হয়েছিল, কেউ কেউ পালিয়েও গিয়েছিল। আবার সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক সন্ত্রাসী প্রাণ বাঁচাতে নিরাপদ ঠিকানা হিসেবে কারাগারকেই বেছে নিয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের আমলে কারামুক্ত হয়ে ফের সক্রিয় হয়ে ওঠে তারা। অন্তর্বর্তী সরকারের সময়ে কারামুক্ত হয় ৯০ দশকে তেজগাঁও এলাকার ত্রাস সুইডেন আসলাম, মিরপুরের আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, মোহাম্মদপুরের ইমামুল হাসান হিলাল ওরফে পিচ্চি হিলাল, হাজারিবাগ এলাকার খন্দকার নাইম আহমেদ টিটন ও খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু। এছাড়া কারামুক্ত হয়ে হাজারিবাগ ও ধানমন্ডি এলাকার আতঙ্ক সানজিদুল ইসলাম ওরফে ইমন পাড়ি জমান বিদেশে। তাদের মধ্যে সুইডেন আসলাম নিষ্ক্রিয় থাকলেও অন্য সবাই সক্রিয়। এর আগে শীর্ষ সন্ত্রাসীর তকমা মুছে কারামুক্ত হয় জোসেফ আহমেদ। দীর্ঘদিন তিনি ঢাকার অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি সেজেছিলেন। এসব সন্ত্রাসীর বেশিরভাগই ১ থেকে ১.৫ যুগের বেশি সময় ধরে ছিল কারাগারে। এখনও কারাগারে আছে এমন সন্ত্রাসীর কেউ কেউ মুক্তির জন্য জোর তদবির চালাচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো ও নতুন গুজিয়ে ওঠা অপরাধীদের হালনাগাদ তথ্য নেই তাদের কাছে। কাজ চলছে নতুন তালিকা তৈরির। তাদের দাবি, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর মধ্যে বড় অংশই এখন দেশের বাইরে। মারা গেছে কেউ কেউ। তাদের বাইরে যারা কারাগারে রয়েছে তাদের বেশিরভাগই ২-১টি মামলা ছাড়া অন্যগুলোই খালাস পেয়ে কিংবা জামিন নিয়ে কারাগারে অবস্থান করছিল। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে এখন তারা জামিনে বের হয়ে আসছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বিতর্কিত বাণিজ্য চুক্তি নিয়ে সে দেশের সংসদে আলোচনার দাবি তুলেছেন নির্দল তথা স্বতন্ত্র এমপি রুমিন ফারফানা। তার বক্তব্য, গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার ওই চুক্তি স্বাক্ষর করে। বর্তমান সংসদের অধিকার আছে চুক্তি নিয়ে আলোচনা করার। সরকার চাইলে সেটি বাতিল করতে পারে। প্রসঙ্গত, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ লগ্নে স্বাক্ষরিত ওই চুক্তি নিয়ে বাংলাদেশের তুমুল বিতর্ক চলছে। সে দেশের অর্থনীতির প্রধান দুই ক্ষেত্র গার্মেন্টস এবং ঔষধ শিল্পে ওই চুক্তি বড় ধরনের মন্দা ডেকে আনবে বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী আমেরিকার কাছ থেকে আমদানি করতে হবে। এর মধ্যে সেই ধরনের পণ্যও আছে যেগুলি উৎপাদনের যথেষ্ট সক্ষমতা রয়েছে বাংলাদেশের। অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার সঙ্গে ওই চুক্তি দেশের স্বার্থবিরোধী। সেই চুক্তি নিয়ে সংসদে আলোচনা চেয়ে রুমিন ফারহানা বর্তমানে ক্ষমতাসীন তারিক রহমানের সরকারকে তুমুল অস্বস্তিতে ফেলে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশের এই নারী এমপি সেদেশের ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসন থেকে স্বতন্ত্র তথা নির্দল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী নির্বাচিত সংসদ সদস্য। তিনি বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে বিএনপি অবশ্য তাকে বহিষ্কার করেছিল।
অন্যদিকে রুমিন ফারহানা দাবি করেছিলেন তিনি বিগত জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় দলের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জাতীয় সংসদেও এলাকার সমস্যার কথা একাধিকবার তুলেছেন। তাছাড়া এলাকার মানুষ এবং বিএনপির কর্মী সমর্থকেরাও তাকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিম দল থেকে বহিষ্কৃত হবার পর কোমর বেঁধে নেমে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার লড়াইয়ে। সেখানে বিএনপি, জামাত এবং একাধিক নির্দল প্রার্থীকে হারিয়ে তিনি বিপুল মার্জিনে বিজয়ী হন। বুধবার জাতীয় সংসদে তিনি জানান, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত আমেরিকার হাইকমিশনারের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মার্কিন হাইকমিশনার বাংলাদেশ ও আমেরিকার বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বেশ কিছু প্রসঙ্গ উত্থাপন করেন। সেই প্রসঙ্গ টেনে রুমিম ফারহানা বলেন, ওই চুক্তি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সরকারের উচিত জাতীয় সংসদে ওই চুক্তি পেশ করে নিজের বক্তব্য জানানো। প্রসঙ্গত, ওই চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বর্তমানে তারেক রহমান সরকারের বিদেশমন্ত্রী। চুক্তি নিয়ে বিতর্কে খলিলুর রহমান একাধিকবার বলেছেন, সেটি স্বাক্ষরের আগে খসড়ার কপি বিএনপি এবং জামায়াত ইসলামের মতো বড় দুটি দলের নেতৃবৃন্দকে পাঠানো হয়েছিল। তারা মত দেওয়ার পর ওই চুক্তি স্বাক্ষর হয়। অর্থাৎ খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী বর্তমান তারেক রহমান সরকার এবং বিরোধী দল জামায়াত ইসলামী ওই চুক্তির শরিক। রুমিন ফারহানা বুধবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডার তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে চুক্তি নিয়ে আলোচনার দাবি জানান। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের 6 মাসের মধ্যে সরকার চাইলে সেটি বাতিল করতে পারে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অবশ্য এই নির্দল সাংসদকে থামিয়ে দিয়ে বলেন, এই বিষয়ে আলোচনা চাইলে আগাম নোটিশ দিতে হবে। তবে ওয়াকিবহল নহল মনে করছে, সাবেক বিএনপি নেত্রী তথা বর্তমান নির্দল এমপি বুধবার সংসদে বাণিজ্য চুক্তি নিয়ে যেটুকু বলেছেন তা সরকারের অস্বস্তির জন্য যথেষ্ট। আগামী দিনে তিনি সরকারের গলার কাঁটা বইতে পারেন এমন আশঙ্কা রয়েছে বিএনপির অন্দরে। ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল। আওয়ামী শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে নিজেদের অবস্থান শক্ত করতে না পারলেও চাকসু নির্বাচনে এজিএস পদে জয়লাভের মাধ্যমে ক্যাম্পাসে উপস্থিতি জানান দেয় ছাত্রদল। পরবর্তী সময়ে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সরকারদলীয় ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে আরও সক্রিয় হয়ে ওঠে তারা। অন্যদিকে গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত সপ্তম চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ২৪টিতে নিরঙ্কুশ জয়লাভ করে ছাত্র শিবির প্যানেল। এরপর থেকে কিছুটা চাপে ছিল ছাত্রদল। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর দৃশ্যপট অনেকটা পাল্টে যায়। বিভিন্ন জাতীয় ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ইস্যুকে ঘিরে সাম্প্রতিক ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল ও কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবিরকে। সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে গুপ্ত লেখা ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর নেতারা ও সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায়ও বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্র শিবির। এসব কর্মসূচিতে উভয় পক্ষকে একে অপরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আক্রমণাত্মক স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায়। ক্যাম্পাসে এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, এই অবস্থা অব্যাহত থাকলে পড়াশোনার পরিবেশ ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যাহত হতে পারে। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী আমার দেশকে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই ক্যাম্পাস স্বাভাবিক থাকুক। রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা আছে। এদিকে ছাত্র রাজনীতি ও সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে একে অপরকে দোষারোপ করছে ছাত্রদল ও ছাত্র শিবির। জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান আমার দেশকে বলেন, ৫ আগস্টের আগে ক্যাম্পাসে একক আধিপত্য
আধিপত্য ছিল ছাত্রলীগের। তবে অন্তর্বর্তী সরকারের সময় ছাত্রশিবির ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয়। এখনও যদি কোনো সংগঠন একক আধিপত্য বজায় রাখতে চায় তাহলে স্বাভাবিকভাবেই বাধা আসবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদলের কারণে বিশ্ববিদ্যালয় কখনো শিক্ষার পরিবেশ ব্যাহত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমরা সহাবস্থানের রাজনীতিকে স্বাগত জানাতে প্রস্তুত, তবে একক আধিপত্যের চেষ্টা মেনে নেওয়া হবে না। অন্যদিকে শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ৫ আগস্টের পর শিবির এমন কোনো কার্যক্রমে জড়ায়নি যা শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারে। আমরা এখনও যে কোনো অস্থিতিশীল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছি। ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের পুনর্বাসন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে আমরা পরিমিত প্রতিবাদ করছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে, যার উদ্দেশ্য সংঘর্ষের পরিস্থিতি তৈরি করা। তবে এক্ষেত্রেও আমরা সতর্ক রয়েছি। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড ভুইয়া মোহাম্মদ মানোয়ার কবির বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির উভয়ই জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীদার। ৫ আগস্টের আগে তারা একসঙ্গে রাজনীতি করেছে। বর্তমান পরিস্থিতিতে দুই সংগঠনের কেন্দ্রীয় নেতাদের আলোচনায় বসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।